হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা যে ঘটনাগুলো শুনবে না, সে ঘটনাগুলো শুনে তোমরা জাস্ট কেঁপে যেতে চলেছ। তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। আজকের ঘটনাগুলো একদম জাম্পস্কেয়ার ঘটনা। দুটো ঘটনাই তোমাদের দারুণ লাগতে চলেছে। বাট আমি বারবার বলছি, তোমরা একটু বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, যাতে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আমি আজকের ভিডিও টার্গেট দিলাম 700 লাইক। তোমরা অবশ্যই 700টা লাইক পূরণ করে দিও, না করলে কিন্তু রেগে যাব বলে দিলাম। যাই হোক, অবশ্যই করে দিও। কানে টুক করে হেডফোনটা এবার গুঁজে নাও। আমরা ভূতের রাজ্যে পাড়ি দিতে চলেছি। অবশ্যই সিট বেল্ট বেঁধে নাও, নাহলে ছিটকে পড়ে যেতে পারো। বেঁধে নিয়েছো আশা করছি। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিত, কেমন আছো? আমি তোমার 1 বছরের পুরনো শ্রোতা। প্রসঙ্গত বলে রাখি, আমি পেশায় একজন পুলিশ কর্মী। নাইট ডিউটি যখনই পড়ে তখনই আমি ফাঁকা সময়ে তোমার গলার ঘটনাগুলো শুনি। প্রসঙ্গত কারণের জন্য আমি আমার নিজের পরিচয় এই ঘটনায় গোপন রাখতে চাইছি। আশা করি তুমি আমার এই আর্জিটা রাখবে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাব। এই ঘটনাটা বেশি পুরনো নয়। এই পেশায় আসার আগে আমি টুকটাক সাহিত্য চর্চা করতাম, তাই জন্য আশা রাখছি যে তোমাকে ঘটনাটা গুছিয়ে লিখতে পারবো। এবার আসি মূল ঘটনায়। প্রথমেই বললাম, বেশি পুরনো ঘটনা নয় এটা, 2024 সালেরই, অর্থাৎ এবছরই ভোটের সময়ের ঘটনা। ব্যক্তিগত কারণের জন্য আমি জায়গার নামটা উল্লেখ করছি না, কারণ মানুষকে শুধু শুধু আতঙ্কগ্রস্ত করে তো কোনো লাভ নেই। তো প্রত্যেকবারের মতো এবারও আমার ভোটের ডিউটি পড়ে, সঙ্গে আমার আরও 2জন স্টাফেরও পড়েছিল। যথারীতি আমি ভোট কেন্দ্রে যাই। আমাদেরকে থাকার জন্য একটা স্কুল বিল্ডিং দেওয়া হয়। আমরা সেখানে ভোটের আগে চলে যাই এবং সেখানে রাতটা কাটাই। সেদিন রাত্রেই প্রথম ঘটনাটি ঘটে। যেহেতু স্কুল ছুটি, সামার ভ্যাকেশন চলছে, তাই আমরা 4 জন স্টাফ একটা রুমেই ঘুমানোর জন্য তোড়জোড় করি। সেদিন রাত্রে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম। সেদিন রাত্রে প্রথম ঘটনাটি ঘটে সেই স্কুলে, যে স্কুলে আমাদের ডিউটি পড়েছিল। আমরা 4 জন স্টাফ একটা রুমেই ঘুমানোর জন্য তোড়জোড় করি। সেদিন রাত্রে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই যে যার মতো গিয়ে শুয়ে পড়লাম। একটা খুটখুট শব্দে মাঝরাতে ঘুমটা ভাঙল। আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো বিড়াল বা ইঁদুরের কাজ। আমি অতটা পাত্তা দেইনি, আবারও চোখ বন্ধ করলাম। এরপর দেখলাম আমার পাশে যিনি শুয়েছিলেন তিনি ধরফর করে উঠে বসে হাঁপাতে লাগলেন। উনাকে দেখে আমিও উঠে বসলাম এবং ফোনের আলো জ্বালিয়ে উনাকে বললাম, কি হলো, উঠে পড়লেন কেন? শুয়ে পড়ুন। উনি তখন আমাকে বললেন লাইটটা জ্বালাতে। আমি বাধ্য হয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম। যেহেতু একদম সামনেই লাইটের সুইচ ছিল, তাই জন্য জ্বালাতেই কোনো রকম সমস্যা হয়নি। এরপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, এরকমভাবে হাঁপাচ্ছেন কেন? ভয়টয় পেলেন নাকি? অবশ্য শেষের কথাটুকু উচ্চস্বরে বলেছিলাম, কারণ পুলিশের আবার কিসের ভয়। উনি আমাকে বললেন, না না কিছু না, লাইটটা জ্বলুক। আমি আর ওনার সাথে কথা বাড়ালাম না। পাশে তাকিয়ে দেখলাম আমার বাকি 2 স্টাফ তখন অঘরে ঘুমোচ্ছে। ওনার কথা মতো লাইটটা জ্বলল। আমরা যে যার মতো আবার শুয়ে পড়লাম। আবারও 5 মিনিট নীরবতা। এরপর আমার তৃতীয় কলিগ ধরফর করে উঠে চিৎকার করতে লাগলো, বলতে লাগলো, আমাকে আমাকে নিয়ে যেও না, আমাকে যেও না, নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা 3 জনই উঠে বসলাম। আমার পাশে যিনি ছিলেন তার মুখটা তো ভয়ে যেন শুকিয়ে গেছে। ওনার চিৎকার শুনে উনি আরও বেশি ভয় পেয়ে গেলেন, এটা আমি ভালো করে বুঝতে পারলাম। আমি সাথে সাথে উঠলাম এবং যে চতুর্থ স্টাফটি ছিল উনিও কেমন যেন করে উঠলেন। ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওনার সাথে আবার কি হলো। তা উনিও দেখলাম কোনো কথা বললেন না। বললেন, আলো নেভানোর কোনো প্রয়োজন নেই, আলোটা জ্বলুক। এইবারে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি তো আলো জ্বালিয়ে শুয়েছিলাম, তবে আলোটা নেভালো কে? আমার কিন্তু এতক্ষণ মনে হয়নি যে আলোটা নেভানো দরকার ছিল। আমি শুতেই যাব,
হঠাৎ করে আমার চতুর্থ স্টাফ বলে উঠল, সারা রাত আমরা জেগে কাটিয়ে দিই, তো শোবো না। ওনার অদ্ভুত বায়না শুনে আমার প্রচণ্ড বিরক্ত লাগলো, কিন্তু দেখলাম বাকি স্টাফ দুটোও একইভাবে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। কিন্তু আমি বললাম যে তোমরা তিনজন জেগে থাকো, অসুবিধে নেই, কিন্তু আমার একটু রেস্টের প্রয়োজন আছে, কারণ সারাদিন অনেকখানি খাটাখাটনি যাবে। এছাড়া এত দূর জার্নি করে আমরা এলাম, একটু রেস্ট তো দরকার। কোনো অসুবিধা হলে আমাকে ডেকো, কেমন? আমি শুয়ে পড়লাম। এরপর আর কতক্ষণ কেটেছে জানি না, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিঠে কেউ যেন একটা হাত রাখলো। হাতটা ছিল একদম বরফ ঠান্ডা হাত। আমি ভাবলাম যে হয়তো ঠান্ডা জল টল এনে কেউ রেখেছে, সেটাই আমার পিঠে স্পর্শ লাগছে। তাই জন্য আমি একপাশে শোয়ার থেকে চিত হয়ে শুলাম। এরপর আমার মনে হলো কেউ যেন আমার বুকের উপর নিজের পুরো শরীরটা দিয়ে বসে আছে। আমি চোখ খুললে দেখি আলো জ্বলছে। আমার পাশে আরও তিনজন স্টাফ রয়েছে, কিন্তু আমার বুকের উপর একটা আবছা অবয়ব বসে আছে। অবয়বটা দেখে আমার স্পষ্টতই মনে হলো একটা পুরুষ মানুষের অবয়ব। আমি ব্রাহ্মণ, তাই জন্য আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকলাম। সে অবয়বটা আস্তে আস্তে আমার শরীর থেকে মিলিয়ে যেতে লাগলো। এরপর আমি উঠে বসলাম। মোবাইলে যখন দেখলাম তখন ভোর 4টে বাজে। আরও যেহেতু ঘন্টা দুয়েক বাকি ভোট শুরু হওয়ার, তাই জন্য আমিও ঠিক করলাম যে ওনাদের সাথে রাতটুকু জেগেই কাটাবো। এতক্ষণে আমার বোঝার ক্ষমতা হলো যে ওনারা আসলে কেন ভয় পেয়েছিলেন। পরদিন ভোটের ডিউটি শেষ করে আমি সবাইকে বলবো যে আমরা আর এই রাতে এখানে থাকবো না, আমরা রাতেই চলে আসব। তার আগেই আমার দ্বিতীয় অফিস কলিগ বলল, আমাদের ডিউটি শেষ, আমরা বাড়ি চলে যাব আজ, এখানে আর থাকতে পারবো না। আর থাকলেও এই রুমটায় তো থাকবোই না, আমরা আলাদা করে কোনো জায়গায় দরকার পড়লে হোটেল করে থাকব। তো সেই দিন যেহেতু ফেরত আসার কোনো উপায় ছিল না, তাই জন্য আমরা ওখানেই পাশে একটা ছোট মন্দিরের ধর্মশালা ছিল, সেখানে রাতটুকু কাটিয়েছিলাম। যেহেতু আগের রাতে ওরকম একটা ঘটনা ঘটেছে, তাই জন্য ভগবানের আশ্রয় ছাড়া আমরা আর কোনো জায়গাকে নিজের সুরক্ষা কেন্দ্র বলে গণ্য করতে পারিনি। সেদিন আমরা রাত্রিবেলা আর ঘুমোইনি। যেহেতু আগের রাতে ওরকম আতঙ্ক হয়েছে, তাই জন্য আমরা ঘুমোবো না বলে ঠিক করি। রাতটুকু গল্প করে কোনোরকমভাবে ভোর 5টা বাজলেই আমাদের গাড়ি চলে আসবে, আর আমরা সেখান থেকে অন্যত্র চলে যেতে পারবো। আমি সবার প্রথমে নিজের ঘটনাটা খুলে বললাম। এরপর আমার দ্বিতীয় স্টাফ, তৃতীয়, চতুর্থ তিনজনই একই ঘটনাই বলল। শুধু দ্বিতীয় স্টাফের ক্ষেত্রে আমার মতো সে ঠান্ডার স্পর্শ পায়নি। আমার দ্বিতীয় স্টাফ পেয়েছে মাথার মধ্যে কেউ যেন তাকে চুল ধরে টানছে এবং মাথার মধ্যে জোরে জোরে বাড়ি মারছে। সে চোখ খুলে দেখে এরকম একটা অবয়ব তার বুকের ওপর বসে আছে এবং সে উঠে বসে। আমার তৃতীয় স্টাফের গালে কেউ থাপ্পড় মারে খুব জোরে এবং সেও চোখ খুলে একই জিনিস দেখতে পায়। এবং চতুর্থ স্টাফের কেউ নাম ধরে ডাকে। সে চোখ খুলে দেখে তার বুকের ওপর কোনো পুরুষ অবয়ব বসে আছে। পরদিন সকালবেলা আমরা বাড়ি ফিরে আসি। এরপর নিজেদের মতো আমরা ভোটের ডিউটি করতে যাই। সেখানে আর কোনো সমস্যা হয়নি। আপাতত এখনও একটা জায়গায় ডিউটি করা বাকি, 1 তারিখে। সেটা জানি না সেখানে গিয়ে কোনো ঘটনা ঘটবে কি না। যাই হোক, আমার কাছে অনেক ঘটনা আরও আছে, যেটা আমার শোনা। আমার পারিবারিক দিক দিয়ে, আমার কাজের দিক দিয়ে প্রচুর মানুষের ঘটনা আমি জানি। তোমাকে আমি একে একে করে সমস্ত কিছু লিখে পাঠিয়ে দেব। যদি তুমি ঘটনাটি পড়ে শোনাও তো আজকে এই পর্যন্তই থাক। অনেক বড় হয়ে গেল, তুমি পারলে তোমার মতো করে গুছিয়ে নিও। ভালো থেকো অমিত, অনেক ভালোবাসা তোমার জন্য। এভাবেই কাজ করো এবং জীবনে এগিয়ে যাও। তো বন্ধুরা, এই ছিল ভোটের ডিউটি করতে গিয়ে একজন পুলিশ কর্মীর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। এরকম ভোটের ডিউটি করতে গিয়ে বহু ঘটনা মানুষের সাথে ঘটে। তার কারণ যারা অনেকে হয়তো জানো না যে ভোটের ডিউটি বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলে হয়। আর তোমরা যখন ভোট দিতে যাও দেখবে বেশিরভাগ ক্ষেত্রে স্কুল এইসব টাইপের জায়গাতেই ভোটটা হয়। তো ভোটের ডিউটি করতে গিয়ে এরকম মানুষ অনেক কিছুরই সম্মুখীন হয়, কারণ তাদেরকে রাত্রিবেলা সেই মানে বুথ যেটাকে বলে সে বুথ থেকে বেরোনো যায় না, তাদেরকে সেখানেই থাকতে হয়। এবং সেই দিনটা খুব কষ্টদায়ক। যেহেতু আমি করেছি আমি জানি, খুবই কষ্টদায়ক। সেখানে বাথরুম ঠিকঠাক করে থাকে না, মানে অনেক কিছু ব্যাপার থাকে, মানে থাকে না বলা ভুল, থাকে, বাট হয় না যে মানুষ নোংরা করে দেয়, হয়তো কেউ জল দিল না বা সামথিং কিছু একটা, বলছি না সেগুলো আমি। তো এরকম বহু কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয়।
তারপরেও এরকম বিভিন্ন ধরনের স্কুল আছে যেখানে এরকম ভৌতিক ঘটনা ঘটে। তো এই যে এবছরের কথা বললো, এই বছরই আমাদের এক স্টাফ, তার সাথে ভৌতিক ঘটনা ঘটেনি, বাট মানে সে কিছু দেখতে পায়নি, বাট সে ফিল করতে পেরেছিল যে তার সাথেও এমন কিছু হচ্ছে। তাদেরই আমাদের এখানেই ডিউটি পড়েছিল, মোটামুটি আমাদের এখান থেকে 30-32 কিলোমিটার দূরে। তো সেখানে গিয়ে তারা রীতিমতো সময় মতন গেছে, গিয়ে সেখানে রাত্রিবেলা যখন স্টে করছে, তাদের একটা বিষয় ছিল, ওখান থেকে তারা দলের যে লোকজন থাকে না, তাদেরকে বলেছিল রান্নাবান্নার মানে খাওয়া দাওয়ার জোগাড়টা রাত্রিবেলা করে দিতে। তো তারা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে ওখানে শুয়েছে। শোয়ার পর থেকে তারা দেখতে পাচ্ছে, ও একটা কথা বলে দিয়ে, স্কুলটা ছিল দোতলা স্কুল, প্রাইমারি স্কুল ছিল, বাট দোতলা স্কুল ছিল। দোতলা স্কুলে তারা দেখতে পাচ্ছে ওপরে কিন্তু তালা দেওয়া, তো উপরে ধুমধাম করে শব্দ হচ্ছে। তো ওখানে যারা আরও ছিল না, বিএসএফ টিএসএফ ছিল, মানে সেন্ট্রাল বাহিনী যারা ছিল, এরকম কিছুক্ষণ ধরে শব্দ হওয়ার পর তাদেরকে বলছে। তো তারা বলছে ও কিছু না, ওরা হিন্দিতে বলেছে আর কি। তো এরকম ঘটনা মানে অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট চলেছে, এবং একটা সময় পরে তারা বেশি সব থেকে ভয় পেয়েছে কখন, হঠাৎ করে দেখে তারা মানে দরজাটা দাম করে মানে জাস্ট খুলে বন্ধ হয়ে গেল, এরকম একটা শব্দ হয়েছে। এবার শব্দটা তারা যে ঘরে শুয়েছিল সে ঘরে না, তার পাশে একটা স্কুলের ঘর ছিল, সে ঘরে হয়েছে। তো তারা তো মানে রীতিমতো চমকে উঠেছে, রাত্রিবেলা কতটা জোরে আওয়াজ হতে পারে বুঝতেই পারছো। তারা উঠে সেন্ট্রাল বাহিনী যারা ছিল তাদেরকে বলেছে, তাদেরকে সঙ্গে করে সেখানে নিয়ে গেছে। গিয়ে সেখানে দেখছি কিচ্ছু নেই, নাথিং, বাট এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। এবং একজন বলছিল, আমাদের অফিস স্টাফ সে না, আর একজন বলছিল যে তার মনে হলো তাকে কেউ, সে চাদর দিয়ে শুয়েছিল, তার মনে হলো যে চাদরটা কেউ টেনে সরিয়ে দিল, এরকম ইনসিডেন্ট হয়েছে। বা এর থেকে বেশি কিছু হয়নি, বাট এরকম ঘটনা কিন্তু ভোট নিতে গিয়ে হয়। কারণ সেই স্কুলের কি ইতিহাস আছে, বা সেই স্কুলে কেউ মারা গেছে কিনা, সেই স্কুলে ভৌতিক কোনো বিষয় আছে কিনা, সেটা কিন্তু আগে থেকে জানা যায় না। তো এই কারণেই বলছি, এরকম ঘটনা প্রায় ঘটে। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। দাদা, আমি রোহন, কেমন আছো? তোমার মুখে নিজের পাঠানো প্রথম ঘটনাটা শুনে অনেকটাই আনন্দিত হলাম, তাই এখন চলে আসলাম আর একটা নতুন অদ্ভুতুরে ঘটনা নিয়ে। তোমাকে সবার ফার্স্টে ধন্যবাদ আমার প্রথম ঘটনাটা সবার কাছে শোনানোর জন্য। তাহলে চলো বেশি না বকে আজকের ঘটনাটা শুরু করা যাক। এই ঘটনাটা ঘটেছে আমার নিজের সাথে। বলে রাখি, আমার বাড়ি বেলঘড়িয়া কালীতলা মোড়, খুবই জনপ্রিয় জায়গা, যেটা বেলঘড়িয়ার আশেপাশের মানুষ সবাই চেনে। এই ঘটনাটা ঘটেছে আজ থেকে 2 বছর আগে কালী পুজোর দিন রাতে। আমি, আমার দাদা এবং আরও 2 বন্ধু সুরাজ আর অঙ্কন মিলে যাই ঘুরতে। আমাদের এখানে চন্দননগর ঝিলপাড়ে খুব বড় করে অনেক কালী পুজো হয়। আমরা যাই হোক অনেক কটা প্যান্ডেল দেখে বাড়ি ফিরছি। তখন ঘড়িতে প্রায় 11:25 কি 11:30, খুব একটা বেশি দেরি হয়নি। আমরা 11:30 নাগাদ ছিলাম আমাদের বেলঘড়িয়ার 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার দেখো, আমরা ঘুরতে বেরিয়েছি, কিছু খাবো না, এটা কি হয়? তাই আমি আর আমার বন্ধু অঙ্কন বললাম, চল দাদা, বিরিয়ানি খাবো। আচ্ছা, এখানে দাদা বলতে কিন্তু আমার নিজের দাদা না। দাদার সুরাজ বলল ওরা মোমো খাবে। এই নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা দুজন, অর্থাৎ আমি আর অঙ্কন খাবো বিরিয়ানি, আর দাদা আর সুরাজ খাবে মোমো। কথা মতো আমাদের বেলঘড়িয়ার 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়্যাল বিরিয়ানি হাউসে বসে আমরা বিরিয়ানি খাই। দাদার সুরাজ যাই জাতিন দাস স্কুলের সামনে বেরেস্তা নামক একটা হোটেলে মোমো খেতে। আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়ে তখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। দাদার সুরাজ এসে বলল, ভাই, মোমো পুরো খেতে পারিনি, কুড়কুড়ে মোমো এনেছি, 3টে করে খেয়েছি, অনেক বড় সাইজ, 2টো করে এনেছি তোদের জন্য প্যাক করে, খেতে খেতে চলে যাবি চল। আমি বললাম ঠিক আছে।
বলে রওনা দেব, তখন অঙ্কন বলে, কোথায় দিয়ে যাবি, লাইন টপকে নাকি সাবওয়ে দিয়ে? আমি বললাম লাইন টপকে যাব। দাদা বলল না, সাবওয়ে দিয়ে। আমি ওদের কথা শুনি না। তখন দাদারা বলল, দাদা আর সুরাজ যাবে সাবওয়ে দিয়ে, আমি আর অঙ্কন যাব লাইন টপকে। আমি কি মনে করে দোকান থেকে একটা সিগারেট কিনি। দাদা আর কপালবশত চিকেন কুরকুরে মোমোর প্যাকেটটা আমরাই নিয়ে আসি হাতে করে, মানে আমি আর অঙ্কন। বলে রাখি, আমাদের বেলঘড়িয়া স্টেশনের পাশে একটা সরু অন্ধকার রাস্তা আছে, 1 নম্বরের পাশে, মানে ওখান দিয়ে আমাদের পাড়া খুবই শর্টকাট। ওখানে অনেক রাত অবধি লোক বসে নেশা ভাঙ করে। আমি তাই ওই রাস্তা দিয়েই ঢুকেছি। ঢুকেই দেখি কেউ নেই। অঙ্কন এবার বলল ফিরে যেতে। আমি সাহস দেখিয়ে বললাম, ধুর, চল চল, আমি আছি, কিচ্ছু হবে না। আমি সিগারেটটা ধরিয়ে নিলাম। এবার বলি, ওইখানে একটা বট গাছ আছে। ওইখানে অনেকেই আগে যারা কোয়ার্টারে থাকতো তারা অনেক রাতে অনেক আওয়াজ শুনতে পেত। আমি ওই জায়গাতেই ভুল করে টয়লেট করে বসি ওই বট গাছের নিচে। বাথরুম করার সাথে সাথেই না আমার গাটা কীরকম যেন ভারী হয়ে গেল। আমি ভাবলাম ও কিছু না। পেছন ঘুরে দেখি অঙ্কন চুপচাপ হাঁটছে আমার সামনে। যেই সামনে তাকিয়ে সিগারেটটা টান দেব, আমি দেখি অঙ্কন আমার সামনে হাঁটছে। আমি দেখে চমকে গেলাম। ওকে তো আমি এখনই পেছনে দেখলাম, কি করে সামনে এলো? দাদা বিশ্বাস করবে না, কিছুক্ষণের জন্য বুঝে যাই কিছু তো খারাপ একটা হচ্ছে। এমন সময় অঙ্কনকে বললাম, তাড়াতাড়ি হাঁটতো। ও জিজ্ঞেস করলো কেন? আমি বললাম, আরে পটি পেয়েছে, তাড়াতাড়ি চল। মিথ্যে কথা বললাম। এইদিকে একটু পর দেখি সামনের দিকে এগোতে পারছি না, মানে যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি। অঙ্কন ব্যাপারটা বুঝতে পেরে হরে কৃষ্ণে হরে রাম স্টার্ট করে। ওইদিকে দাদা আর সুরাজ আমাদের এখনও কোনো পাত্তা না পেয়ে আমাকে কল করে। আমি রিসিভ করি না। ওরা কিছু একটা ভেবে আমাদের খুঁজতে আসে। আমি যেই ওদের দেখি আমি দৌড় দিয়ে ওদের গায়ে গিয়ে পড়ে জ্ঞান হারাই। জ্ঞান আসে রাত 12:50 নাগাদ। আমি দেখি আমি আমার ঘরে, পাশে মা, বাবা, দাদা, পিসি আর আমার ভালোবাসার মানুষ। মা আর আমার জিএফ আমার জ্ঞান ফিরতে দেখে কেঁদে ফেলে। বাবা বকাবকি করে। এখনও পর্যন্ত সব ঠিক ছিল। ভয়ানক ব্যাপারটা ঘটল 3 দিন পর। আমি আর দাদা এক ঘরে ঘুমোই। দাদা বলল, চল টয়লেটে যাব, রাস্তা একটু ঘুরে নি, গরম লাগছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমি আর দাদা রাত বিরতে বেরোতাম। তখন বাজে রাত ওই 1:30। দাদার আমি ঘর দিয়ে বেরিয়ে টয়লেট করলাম ড্রেনে। আমাদের কালীতলা মোড়ের সামনে একটা মাঠ আছে, মৌচাক মাঠ। দাদা বলল, আমি কেমন যেন উল্টোপাল্টা বকছি হট করে। আমি বলছি, ধুর, এখন যাব না। আমি দাদাকে বললাম, দেখ দাদা, আমায় বলছে স্টেশনে যেতে এই রাতের বেলাতে। দাদা বলে, কে বলছে? আমি বললাম, ওই তো অঙ্কন দাঁড়িয়ে। দাদা বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল তো আছে। দাদা ঘরে নিয়ে চলে আসে আমায় টানতে টানতে। এসে আমি ঘুমিয়ে পড়ি। কেন জানি না আমার শরীর অনেক ক্লান্ত লাগছিল। মনে হচ্ছে আমাকে অনেক কেউ মেরেছে। পরদিন সকালে অঙ্কন এসে আমায় বলে আমি নাকি ওকে কল করে বলেছি কাল রাতে স্টেশনে যাব 1:30 নাগাদ। ওর বাবা ওকে আসতে দেয়নি। ও যখন বেরোবে তখন নাকি ওর বাবা ওকে দেখে ফেলে। বলে রাখি, ওর বাড়ি আমাদের এখানেই, এই প্রফুল্লনগরে। আমি বললাম, আমিও দেখেছি, কাল তুই আমায় একই কথাই বললি। আমার সাথে দাদা ছিল তাই আমি যাইনি। বলে রাখি, আমাদের রাত বিরেতে অনেক ফুটবল খেলা থাকে। আমি আর অঙ্কন মাঝে মাঝেই যাই, কিন্তু কাল আমরা কেউই কাউকে ডাকিনি। তাহলে ব্যাপারটা হলোটা কি? এটা নিয়ে দুজনে গভীর ভাবনায় মগ্ন হলাম। ও চলে গেল। দুপুরে বিছানায় একা একা শুয়ে গেম খেলছি। মনে হলো আমার গায়ে কিছু পড়ল। অত খেয়াল করিনি। যখন 4টের সময় উঠব, দেখলাম আমার বুকে অনেকটা রক্ত লেগে আছে। কাউকে কিচ্ছু বলিনি, কোনো রকমে ঢেকে নিয়ে বেরিয়ে গেলাম। মাঠে এসে দেখলাম অঙ্কনের বুকেও সেম দাগ। আমি পুরো চমকে গেলাম। আমি আর অঙ্কন কথা বলি যে এটা কোনো প্রবলেম হচ্ছে আমাদের সাথে। এই জিনিস যদি আরেকবার হয় তাহলে বাবাকে জানাতে হবে। এই কথা হওয়ার পর মাঠে ফুটবল খেলে বাড়ি ফিরছি। সে সময় মনে হলো কেউ যেন
আমার সাথে আছে, যার নিঃশ্বাসের শব্দ আমি ভালো করে শুনতে পাচ্ছি, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। এরপর রাতে যখন আমি পড়ার টেবিলে, আমি দেখলাম আমার মাথাটা কেউ টেবিলে ঠুকে ধরেছে। আমি কোনো মতেই ছাড়াতে পারছি না। এরপর লাইটটা একা একা অফ হলো। দাদাকে ডাকার ক্ষমতাটুকু আমার মধ্যে নেই সেই সময়। কোনো মতে ছাড়িয়ে আমি দাদাকে বলে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব। সিঁড়ি দিয়ে এমনভাবে পড়লাম যে মাথাটা গেল ফেটে। আমি দুদিন কোনো কথা বলতে পারিনি। মা বাবা জিজ্ঞেস করলে বললাম কি ঘটেছে। বাবার সাথে সাথে বকা দেয়, কী কারণে বলিনি এই জন্য। সাথে এটাও বলি যে আমাকে কে যেন সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে। এই কথাগুলো কোনো মতে খাতায় লিখে বাবাকে জানাই। সাথে সাথে আমাকে আবার তারা হসপিটালে নিয়ে যায়, কিন্তু কিচ্ছু হয় না। লাস্টে একটা ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জল পড়া আমার গায়ে দিতেই সাথে সাথে আস্তে আস্তে আমার গলার ভয়েস ফিরতে থাকে। দাদা এটা দেখে তো সবাই পুরো অবাক। তারপর আরও বলে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, রাস্তাটা একই খারাপ, তার ওপর মাংসের মোমো ছিল, তাই একটা খারাপ কোনো আত্মা আমার পিছু নেয়। এই বলে উনি আমাদেরকে তাবিজ দেন, শুধু আমাকে নয়, আমাদের পরিবারের সবাইকে। আরও বলেন এই আত্মাটা অনেক শক্তিশালী, যার তার ক্ষতি করতে পারে যে কোনো সময়ে, আর বাড়িটা বন্ধন করে দেওয়ার ব্যবস্থা করা হয়। সাথে জল পড়া দেয় সকালে আর সন্ধেই ঘরের বাইরে ছিটানোর জন্য। এই করে বাড়ি ফিরছি, তখন অঙ্কনের মায়ের সাথে দেখা হলো। উনাকে আমার মা সব বলল। সাথে আমিও বললাম আমি অঙ্কনকে নিয়ে কী কী দেখেছি। মানে বললাম না যে অঙ্কন আমায় ডাকছিল ওই সব, কিন্তু আসলে আমরা কেউ কাউকে ডাকিনি। কাকিমা বলল অঙ্কনের সাথে কলে কথা হয়েছে নাকি? আমি বললাম না না, পরশু দিনের আগের দিনই তো মাঠে কথা হলো। ও আর আমি সামনাসামনি ডিসিশন নিলাম যে আমরা তোমাদের সবাইকে জানাবো, আর একটু বাড়াবাড়ি হলেই। আর রাতেই আমার এই অবস্থা হলো জানো কাকিমা। কাকিমা বলল কি বলছিস? হেই, এটা হতে পারে না। অঙ্কন তো তোর সাথে ঘুরে এসেই পরদিনই পিসি বাড়ি চলে গেছে। ও ওখানে ফোঁটা দেবে, ভাই ফোঁটার একটু আগেই গেছে, আর পুজোর বাকি দিন ওখানেই কাটিয়েছে। ও তো কালই বাড়ি ফিরবে। কোথায় কথা হলো তোর সাথে ওর? ও তো নেই বাড়িতে। আমি এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। তাহলে আমি যার সাথে এত কিছু শেয়ার করলাম সে কে ছিল? সে উত্তর আমি আজও পাইনি। পরে অঙ্কনকে বললেও সে বলে সে এখানে ছিল না, আর তার সাথে কিছু ঘটেওনি। পরে সেই ঠাকুরবাড়ির দিদিমাকে বললে উনি জানান আমি গাছের তলায় টয়লেট করেছি বলে ওই জন্য সে আমাকে বেশি আকর্ষণ করেছে, আর খাওয়ার আমার হাতেই ছিল। ওখানেই আমাকে আটকে ট্রেনে পিষে মেরে দিত। শুধু হাতে সিগারেট ছিল বলে কিছু করতে পারেনি। এটা শুনে আমি আজও অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে পড়ে সেই অভিশপ্ত রাতের কথা। যাই হোক, ভালো থেকো দাদা। আশা করছি ঘটনাটা ভালো লাগবে। আর আমার কাছে অনেক ঘটনা আছে, সব আস্তে আস্তে পাঠাবো তোমায় আমি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শুনিও, আশা করি ভালো লাগবে। আজ এখন তোমার ঘটনা শুনতে শুনতেই ঘটনা লিখছি। কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে তোমার ঘটনা শুনলে। গুড নাইট দাদা, টেক কেয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা এই পরিবারকে নিজের বলে মনে করছো না তারা বেশি বেশি করে নিজের বলে মনে করো, আর বেশি বেশি করে এই ভিডিওগুলোকে সবার মাঝে ছড়িয়ে দাও। আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষ পরিবারে পৌঁছতে হবে। তো চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে অমিত দাস, লিখেছে হ্যালো দাদা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? থার্ড কমেন্ট করেছে রাল্টু ডুলুই, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অয়ন হালদার, শয়তান বাচ্চা, শ্রীমন্ত মল্লিক, অনিকেত কুণ্ডু লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো অনিকেত। সোমা দাস লিখেছে ভাই ঘটনা দুটো পুরো মনের মতো ছিল, আর এতটাই ভয়ের ছিল যে গাটা পুরো ছমছম করে উঠল। থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে রন গাউন, পঙ্কজ রয়, সুদীপ দাস লিখেছে অনেকদিন পর আবার শুনতে এলাম, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? নবরূপা দত্ত লিখেছে দাদা কেমন আছো? ভালো আছি, তুমি? সৃজিতা শ্রী লিখেছে দাদা কেমন আছো? ভালো আছি গো, অনেকদিন পর দেখছি। তারপরে কমেন্ট করেছে আকাশ মণ্ডল। আরিফ লিখেছে দাদা আমি তোমার কাছে একটা গল্প করেছি, তুমি শোনাও না কেন? কোথায় গো, আমার কাছে তো আসেনি, তুমি একবার আমাকে টেক্সট করো গো। তারপরে কমেন্ট করেছে রনি, লিখেছে ফার্স্ট কমেন্ট ফ্রম দুর্গাপুর। অক্ষয় অধিকারী লিখেছে লাপ্পাম আগরতলা।
তারপরে কমেন্ট করেছে অয়ন হালদার, সোমা জানা, রাকেশ এইচডি, সুদীপ দাস। তারপরে কমেন্ট করেছে দেবপ্রিয়া মণ্ডল, লিখেছে দাদা আমি তোমার গলার আওয়াজ শুনে ক্রাশ খেয়েছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রাকেশ এইচডি। অঞ্জলি সিং লিখেছে দারুণ দাদা। মনিকা ত্রিপুরা লিখেছে চলে এলাম ভৌতিক রাজ্যে ভাই একদম। মধুমিতা সিং লিখেছে ভাই কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম, খুব ভালো হয়েছে গল্পগুলো, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে প্রভাত কানসারি, লিখেছে জানি দাদা খুব ভয় পেতে চলেছি, তাই আগে কমেন্ট করে দিলাম। দাদা আমার জিএফের নাম অর্পিতা, ওর নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো অর্পিতা। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, লিখেছে হাই অমিত, একটু আমার স্টুডেন্টদের নামগুলো হ্যালো করে বলো। ওদের নাম আরাধ্যা, রূপম, সায়ন, প্রিয়াঙ্কা, পূর্ণিমা, প্রীতম, সানভি, কিট্টু, আংশ আর আদিত্য, থ্যাংক ইউ গো, সবাইকে হাই করে বলছি। তারপরে কমেন্ট করেছে বিদিশা মান্না, লিখেছে হ্যালো অমিতদা, আমি হাওড়া থেকে রাহুল বলছি, আমার বন্ধুর নাম বিদিশা, একবার দুজনের নামটা হ্যালো করে বলো। হ্যালো রাহুল, হ্যালো বিদিশা। তারপরে কমেন্ট করেছে বাপ্পা সাহা, লিখেছে আমার নাম আর আমার ভাইয়ের নামটা একবার বলো। হ্যালো বিদিশা, হ্যালো ঈশান। তারপরে কমেন্ট করেছে ঈশা মাকাল, গীতা গোস্বামী, রিতম হালদার, লিখেছে শরীর খুব ক্লান্ত, তাও ভৌতিক কথা না শুনলে ঘুম আসে না, তাই চলে এলাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজেল, সঙ্গীতা ডলুই, বাপ্পা সাহা, রিমি, লিখেছে দাদা প্রতিদিন ঘটনা দেওয়ার চেষ্টা করো দয়া করে, কারণ তোমার গলায় ঘটনা না শুনলে ঘুমই আসে না। সেটা তো সম্ভব হচ্ছে না গো, প্রতিদিন দেওয়া ভাবছি তো কমিয়ে দেবো একটা। তারপরে কমেন্ট করেছে মলি মণ্ডল, লিখেছে হাই দাদা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারছি না, কি করে অ্যাড হবো, হোয়াটসঅ্যাপে আপডেটও করেছি তাও হচ্ছে না। শুনলাম গো অনেকজনই এরকম প্রবলেম হচ্ছে, সেটার তো সলিউশন আমিও পাচ্ছি না গো, আচ্ছা দেখছি কি করা যায়। তারপরে কমেন্ট করেছে প্রশান্ত প্রামাণিক, লিখেছে দাদা আমি স্বর্ণকার, তোমার প্রতিটা ঘটনা শুনে কাজ করি, দারুণ এনজয় করি, তুমি ভালো থেকো অমিতদা, থ্যাংক ইউ গো। তারপরে আরও কমেন্ট করেছে সিমরান হালদার, কার্তিক মণ্ডল, অমিতা ঠাকুর, সুদীপ ব্যানার্জি, গৌতম বেরা, মামনি বিশ্বাস, সুবীর বণিক, মিঠু দাস, শঙ্কর চক্রবর্তী, শিউলি বিকাশ, লিখেছে অমিতদা তোমার ঘটনা না শুনলে আমার যেন সারাদিন ভালোই লাগে না, তাই জন্য আমি তোমার পুরনো ঘটনাগুলোও বারবার শুনি, যখনই ফিরি তখনই মনে হয় ভৌতিক কথা একটা নেশা হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গমিত্র শর্টস লিখেছে অসম্ভব ভালো লাগে তোমার চ্যানেলের গল্প শুনতে, ওয়েট করে থাকি আমি আর আমার ছেলে শুভাঙ্গ। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।